আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। ট্রাম্প যেন বলে দিচ্ছেন ওই নোবেল পুরস্কার, শান্তির নোবেল পুরস্কারটা আমারই হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, অন্যদিকে জেলেনস্কি। অবশ্যই আমরা জানি যে স্যুট পরে আসেননি বলে তাকে কটাক্ষ সহ্য করতে হয়েছে। সে পরিচিত জেলেনস্কিকে খুঁজে পাওয়া যায়নি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে যিনি রিপ্রেজেন্ট করছেন, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে প্রতিনিধি হিসেবে যিনি বিশ্বের দরবারে আসছেন, তার মধ্যে তো সে যুদ্ধের বেদনা থাকবে। যুদ্ধের সময় কি আপনি স্যুট পরবেন, ব্লেজার পরবেন? জেলেনস্কি শুধুমাত্র সমস্ত নিজের অপমান সবকিছু সহ্য করে হোয়াইট হাউসে গিয়ে হাসি মুখে একেবারে সুটেড বুটেড হয়ে বসে আছেন। যে এই ডোনাল্ড ট্রাম্পই তো সংঘর্ষ বন্ধের কথা বলেছিল যখন পাকিস্তানকে আমরা পুরো হাতের মুঠোতে নিয়ে নিয়েছিলাম। রুশ ইউক্রেন যুদ্ধ কি তাহলে সত্যি থামতে চলেছে? সত্যি কি তাহলে রুশ এবং ইউক্রেন উভয়ই রাজি হয়ে যাবে সংঘর্ষ বন্ধে? নাকি জেলেনস্কির ইউক্রেন এই মুহূর্তে শান্তি চাইলেও আসলে শর্ত চাপিয়ে দেবে রুশ? ইউক্রেনের যে জমিগুলো অধিকার করে নিয়েছে রুশ সেনারা, সেখান থেকে কি পিছিয়ে আসবে, সরে আসবে? ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন যে আগে চুক্তি তারপর সংঘর্ষ বন্ধ, আর অন্যরা অর্থাৎ অন্যান্য শক্তিধর দেশ তারা কেন বলছেন না, আগে সিজফায়ার অর্থাৎ সংঘর্ষ বন্ধ, তারপর হবে চুক্তি? তাহলে কি বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হচ্ছে? কোন দিকে এগোচ্ছে রুশ ইউক্রেন সম্পর্ক? আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। রণক্ষেত্রে অবশ্যই আজকে আমরা আলোচনা করব তাহলে কি জেলেনস্কির কয়েক মাস আগে যে উদ্বিগ্ন মুখ দেখেছিলাম, টি শার্ট পরিহিত সেই জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের রাষ্ট্রপ্রধান, এখন কি তার মুখে হাসি? যে হাসি ফুটছে ডোনাল্ড ট্রাম্পের মুখে, সেই হাসিটাকে কতটা বিশ্বাস করবেন? এ নিয়ে আজকে আমাদের বিশেষ পর্ব। স্মাইলস রিপ্লেস টেনশনস, প্রশ্নচিহ্ন, একটা বড় প্রশ্নচিহ্ন। তার কারণ সত্যি কি তাহলে উত্তেজনা, টেনশন তাকে সত্যি সরিয়ে এই হাসিটাই প্রধান হয়ে উঠল? কি ভাবছেন জেলেনস্কি? নতুন রূপে একেবারে স্যুট টাই পরিহিত, সেই পরিচিত চেহারাটা আর নেই। জেলেনস্কি তখনই বলেছিলেন যতদিন ইউক্রেন কাঁদছে ততদিন আমি স্যুট পরব না। তাহলে কি এবার সত্যি হাসির সময় এসেছে? মুখে ফুটবে হাসি গোটা পৃথিবীর? এ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখে নেব যে এই যে মুখটা, ডোনাল্ড ট্রাম্পের মুখটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। কি হাসি, একই হাসি। অনেকে বলছেন যে সেই হাসি ইউক্রেনের রাষ্ট্রপ্রধান জেলেনস্কির। অনেকে বলছেন এই হাসির মধ্যে আসলে কোথাও যেন অহমিকা আছে। এই হাসির মধ্যে, ডোনাল্ড ট্রাম্পের হাসির মধ্যে আছে একটা বিদ্রুপ, আর জেলেনস্কির হাসির মধ্যে আছে একটা অদ্ভুত বেদনা। সত্যি কি তাই? ট্রাম্প proposes Putin-Zelensky summit in push to end Ukraine war. কোথাকার আল জাজিরা থেকেই আমরা এই রিপোর্টিংটা তুলেছি। US President says security guarantees for Kiev could be provided by European countries with coordination by Washington. এখানে খুব গুরুত্বপূর্ণ, কোঅর্ডিনেশন বাই ওয়াশিংটন, অর্থাৎ যারাই যেখানে থাকুক না কেন, ট্রাম্প সাহেব বলে দিচ্ছেন সমন্বয়টা করব আমি হব সমন্বয়ক। এবং ট্রাম্প যেন বলে দিচ্ছেন
ওই নোবেল পুরস্কার, শান্তির নোবেল পুরস্কারটা আমারই হবে, সেই জন্য আমি তালিকা দীর্ঘ করছি। Trump said he had begun arrangements for the summit after speaking with Putin by phone, and that he would hold a trilateral meeting with Russian and Ukrainian counterparts following their two-way meeting. ট্রাম্প পরিষ্কার বলছে বিগান অ্যারেঞ্জমেন্টস, অর্থাৎ এই যে সামিটটা হবে, অর্থাৎ একদিকে ইউক্রেন, অন্যদিকে রুশ এবং মধ্যখানে মার্কিন যুক্তরাষ্ট্র বসবে, এর সমস্ত আয়োজন তিনি শুরু করে দিয়েছেন। অনেকে বলছেন এই আয়োজন করার পেছনে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য আছে, গোটা পৃথিবীতে যে তিনি দাদা এটা প্রমাণ হবে। আবার অন্যদিকে এটাও প্রমাণ করতে হবে যে শান্তির নোবেলটার অন্যতম দাবিদার আর কেউ নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Again, this was a very good early step for a war that has been going on for almost 4 years, Trump said on his Truth Social platform. Trump তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে খুব পরিষ্কারভাবে লিখছেন যে বছরের পর বছর, সত্যি তো বছরের পর বছর যুদ্ধ চলছে, এখন তো রণক্লান্ত মানুষ, ইউক্রেন এবং রুশ দেশের মানুষ তারাও ক্লান্ত। তিনি বলছেন একটা প্রাথমিক একেবারে শুরুর, মানে বলা যেতে পারে শুরুয়াত, একটা পদক্ষেপ নেওয়া হলো এবং এই পদক্ষেপটা খুব ইতিবাচক। এ প্রসঙ্গে সবাই একমত, তার কারণ সত্যি তো যুদ্ধটা তো হতেই পারে না, দেখতে দেখতে 4 বছর প্রায় যুদ্ধ অতিক্রান্ত হতে চলেছে। আর সেই সময় দাঁড়িয়ে ট্রাম্প সে যে কোনো কারণেই যাই করুন না কেন যে ইতিবাচক ভূমিকা নিয়েছেন, সেটা সত্যি পৃথিবীতে শান্তির পক্ষে, বিশ্ব শান্তির পক্ষে গুরুত্বপূর্ণ। Vice President J.D. Vance, Secretary of the State Marco Rubio, and the Special Envoy Steve Witkoff are coordinating with Russia and Ukraine. কে বলছেন? যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং অবশ্যই সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং স্পেশাল এনভয় স্টিভ উইটকফ, অর্থাৎ মার্কিন প্রশাসনের এই মুহূর্তের 3 শীর্ষ ব্যক্তিত্ব, তাদেরকে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছে যে এই কোঅর্ডিনেশনটা, অর্থাৎ রুশ এবং ইউক্রেনের সমন্বয়টা তারা যেন এগিয়ে নিয়ে যায়। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ and NATO Secretary General Mark Rutte separately confirmed that Putin had agreed to the bilateral meeting but did not specify a date or location. কিন্তু টুইস্টটা হচ্ছে এখানেই, জার্মান চ্যান্সেলর এবং ন্যাটো সেক্রেটারি জেনারেল তারা দুজনেই বলেছেন, পুতিন নিশ্চিত করেছেন না এদিকেই এগোচ্ছে, কিন্তু কি বলেছেন? পুতিন হ্যাড অ্যাগ্রিড দ্য বাইলেটারাল মিটিং। এই যে বাইলেটারাল মিটিং মানে কি? ত্রিপাক্ষিক নয়, দ্বিপাক্ষিক। এই দ্বিপাক্ষিক কারা? মার্কিন যুক্তরাষ্ট্র আর রুশ তো নয়। দ্বিপাক্ষিক বৈঠক কাদের মধ্যে হবে? ইউক্রেন আর রুশ। তাহলে কি পুতিন কি মার্কিন সুপ্রিমেসি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি, সে পথে হাঁটবেন না? ব্যক্তিত্বশালী পুতিন কি তাহলে অন্য কিছু ভাবছেন? আপাতত মুখে না বললেও ট্রাইল্যাটারাল নয়, বাইল্যাটারাল চুক্তির দিকে এগোচ্ছেন, নাকি বাইল্যাটারাল চুক্তি হবে কিন্তু উপস্থিতি থাকবে সেখানে ডোনাল্ড ট্রাম্পের? অনেকে মনে করছেন এখনো অনেক কিছু ইফ অ্যান্ড বাটস আছে, কিন্তু যদি আছে। Zelensky, who described his meeting with Trump as a very good conversation, told reporters that he was ready to meet Russian leader one-on-one, অর্থাৎ একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিংকে, অর্থাৎ এই যে বৈঠক হলো জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের, তিনি বলছেন যে অসাধারণ, খুব ভালো, অসাধারণ বৈঠক হয়েছে। তার ভাষায় আ ভেরি গুড কনভারসেশন, অর্থাৎ খুব দারুণ কনভারসেশন, কথোপকথন হয়েছে। এবং সেও কিন্তু বলছেন যে তিনিও চান ওয়ান-অন-ওয়ান, অর্থাৎ একের সঙ্গে আরেকের, রুশের সঙ্গে মিটিং করতে। প্রশ্ন হচ্ছে তাহলে একদিকে পুতিন বলছেন বাইল্যাটারাল মিটিং, অন্যদিকে জেলেনস্কি বলছেন ওয়ান-অন-ওয়ান মিটিং। কেউ কিন্তু খোলসা করে বলছে না, কিন্তু দুজনে বলছে
যে আমরা একের সঙ্গে আরেকের বৈঠক আমরা চাই। আবার অনেকে বলছেন যে ট্রাইল্যাটারাল, মার্কিন যুক্তরাষ্ট্র বলছেন, কিন্তু পুতিন বলছেন বাইল্যাটারাল, দ্বিপাক্ষিক। বিষয়টা তাহলে কোন দিকে গড়াচ্ছে? Moscow did not immediately confirm that it had agreed to a summit, but Russia's state-run TASS news agency cited presidential aide Yuri Ushakov as saying that Putin and Trump spoke in favor of continuing direct talks between Russia and Ukrainian delegation. অর্থাৎ সরাসরিভাবে কিছু মস্কো না বললেও, মস্কো বলছে না সরকারিভাবে কিছু, কিন্তু রাশিয়ার তাস, যেটাকে বলা যায় স্টেট রান, অর্থাৎ রাষ্ট্র চালায়, অর্থাৎ যারা পুতিনের কথা বলে, কারণ রুশরাই চালান, এটা স্টেট রান তাস নিউজ এজেন্সি, তারা বলছেন যে কোথাও যেন রাশিয়া এবং ইউক্রেনের ডেলিগেশনের এই যে একসঙ্গে দেখা করার এই প্রসেসটাকে, অর্থাৎ এই পদ্ধতিটাকে উভয়ই স্বাগত জানাচ্ছে, রুশরাও স্বাগত জানাচ্ছে এবং এটাকে ত্বরান্বিত করার দিকে তারাও দেখছেন। আপনারা জানেন এই যে গোটা পৃথিবীর, মানে ইতালি থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে গোটা পৃথিবীতে যারা ন্যাটোভুক্ত দেশ এবং যারা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, সেখানে ওয়াশিংটনে আমরা জানি যে হোয়াইট হাউসে, ওয়াশিংটন ডিসিতে 19 তারিখে, অগস্ট মাসের 19 তারিখে তারা সবাই বসেছিলেন। আসলে গোটা পৃথিবী চিন্তা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু মাথা ব্যথা হচ্ছে আসলে ফ্রান্স, জার্মানি, ইতালি, এই দেশগুলো, অর্থাৎ ন্যাটোভুক্ত এমন সব দেশ যারা আসলে ইউক্রেনকে সাহায্য করছে এবং ইউক্রেনের পেছনে তারা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেকে বলছেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসাটা করে নিচ্ছে এর মাধ্যমে। কি করে ব্যবসা করছে? কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ? দেখুন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি লাভবান কোনো দেশ হয়ে থাকে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে। তার কারণ ভৌগোলিক অবস্থা, রাজনৈতিক অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বেশি ব্যবসা করেছে। কোথাও কি তাহলে এই যুদ্ধ বন্ধের মধ্য দিয়ে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসা করবে? কেন বলছি সেটা আপনাদের বলবো, কিন্তু তার আগে একটু বলে রাখি। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, স্মাইলস রিপ্লেস টেনশন অ্যাজ জেলেনস্কি ভিজিট ট্রাম্প। ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো লিডার্স র্যালি অ্যাট হোয়াইট হাউস, ফটোস। অর্থাৎ অবশ্যই জেলেনস্কির মুখের হাসিটা চওড়া হোক, গোটা পৃথিবী চায়। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর যারা নেতৃত্ব দিচ্ছেন যারা, তারা হোয়াইট হাউসে যান। Zelensky's charm offensive meeting Trump with poise and plan. After February's tense Oval Office clash with J.D. Vance rebuking his gratitude and Donald Trump mocking his fatigues, Volodymyr Zelensky returned sweetened up, opening with a cascade of thanks. দেখুন, আপনারা সবাই জানি যে গত ফেব্রুয়ারি মাসে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, অন্যদিকে জেলেনস্কি। অবশ্যই আমরা জানি যে স্যুট পরে আসেননি বলে তাকে কটাক্ষও সহ্য করতে হয়েছে। কোথাও কি তাহলে এবার পরিবেশটা একটু অন্যরকম হলো? এই প্রশ্নটা তো উঠছেই। এবার তো একেবারে স্যুট পরহিত ছিলেন। 6 months after the bruising encounter in Oval Office, অর্থাৎ সেই রকম সংঘর্ষময় একটা এনকাউন্টার দেখা হওয়ার পর 6 মাস বাদে Volodymyr Zelensky returned to the White House on Monday looking like a man who had learned his lesson. জেলেনস্কিকে দেখে মনে হচ্ছিল তিনি যেন গত মিটিংয়ের, অর্থাৎ 6 মাস আগের মিটিং থেকে শিক্ষা নিয়েছেন। তার পোশাক আশাক, শরীরী ভাষায় সেটা যেন ফুটে উঠেছিল। দ্য ডিফেন্সিভ বডি ল্যাঙ্গুয়েজ, এবং খুব রক্ষণশীল, অনেকে বলছেন খুব রক্ষণশীল ডিফেন্সিভ বডি ল্যাঙ্গুয়েজ ছিল। And the tense exchanges that marked his February visit, in their place came a dark blazer, careful gesture and an arsenal of charm. সেবার যখন এসেছিলেন তিনি অনেক খোলামেলা ছিলেন, একটা ব্লেজার পরে নিয়েছেন টি শার্টের ওপর, দেখতে বেশ ভালোই। তিনি একসময় অন্যতম সেরা অভিনেতা, খুব স্মার্টলি স্বতঃস্ফূর্ত
ভাবেই তিনি কথাবার্তা বলছিলেন, কিন্তু তাকে হঠাৎ আচমকা জিজ্ঞেস করা হলো। কি জিজ্ঞেস করা হলো? হোয়াইট হাউসের এই ঐতিহ্য রয়েছে, আপনি স্যুট পরে আসেননি কেন? আপনি আমেরিকান হোয়াইট হাউসকে আপনি কি তাহলে কোথাও অবজ্ঞা করছেন? এইবার অনেকে মনে করছেন তিনি কথা বলার সময় তার শরীরী ভাষায় ওই যে 6 মাস আগের যে স্মৃতি সেটা বোধহয় বারবার ফিরে আসছিল। Donald Trump noticed immediately. I don't believe it. I love it. The US president exclaimed as he greeted his Ukrainian counterpart. Breathing into a broad smile, Zelensky, grinning back, deflected the praise with self-deprecating quip, "This is the best I had." মজার ব্যাপার হলো, দেখে সঙ্গে সঙ্গে ট্রাম্প হাসলেন। হেসে কি বললেন? আরে বাবা, তুমি তো দারুণ সেজে এসছো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। জেলেনস্কি খুব গদগদ হয়ে কিছুটা গুটিয়ে আছেন যেন মনে হলো। বলে, না, এটাই আমার সবচেয়ে সেরা যেটা আছে সেটাই পরে এসছি। আসলে দেখুন, এগুলো কিন্তু মানতে হবে। মানুষের পোশাক আশাক, খাদ্যাভ্যাস, তার উচ্চারণ নিয়ে সাধারণত কিন্তু কূটনৈতিক জগতে কেউ খুব একটা মাথা ঘামান না, এমনকি এই নিয়ে বিদ্রূপ তির্যকও করেন না। তার কারণ গোটা পৃথিবীতে জিও পলিটিক্সটা দাঁড়িয়ে থাকে ব্যক্তিত্বের ওপর, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র, এবং যতটা সম্ভব নিজের ব্যক্তিত্বকে সরিয়ে রেখে রাষ্ট্রের আশু কর্তব্যকে তারা পালন করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে অনেকে মনে করেন জেলেনস্কিকে অপমান করেছিলেন, জেডি ভান্স সহ গোটা মার্কিন প্রশাসন যেভাবে তাদের শীর্ষ ব্যক্তিত্বরা যেভাবে ইউক্রেনিয়ান প্রেসিডেন্টকে আঘাত এনেছিলেন গতবার, একেবারে ঢিলেঢালা পোশাক পরা, মানে সেই রকম স্যুট বা মানে ধবধরুস্ত পোশাক না পরার জন্য, অনেকে বলেন এটা দৃষ্টিকটু, অনেকের কাছে লেগেছে। আবার এটাও ঠিক কথা, জেলেনস্কি তো একটা কার প্রতিনিধি? একটা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রতিনিধি। তার পক্ষে কি সম্ভব হোয়াইট হাউসের স্যুট পরে একেবারে পারফেক্ট জেন্টলম্যান হয়ে যাওয়ার? এই প্রশ্নগুলো কিন্তু উঠেছে। সুতরাং এই বিষয়ে অনেকেরই আগ্রহ ছিল, এবার জেলেনস্কি কি পোশাক পরে যান, তাকে কেমনভাবে গ্রহণ করে সেটা দেখলেন আপনারা। এবার চলে আসি, আই ডোন্ট বিলিভ ইট, ডোনাল্ড ট্রাম্প রিয়াক্টস at Zelensky's outfit. Watch how Ukrainian president responded. Back in the Oval Office, Zelensky wears a blazer and Trump does not shout. আগের বার কি হয়েছিল? টি শার্ট পরেছিল ট্রাম্প এবং জেডি ভান্স, খুব হইচই হয়েছে, সাধারণ ক্ষেত্রে হয় না। এবার অনেকে বলছেন ছবিটা একেবারে আলাদা, উনিও ব্লেজার পরে এসছেন, উনি এবারকার ছবিটা পুরো আলাদা। এই দুটো ছবি সেই পুরনো ছবি। আপনারা যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, জেলেনস্কির বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব স্মার্ট আর স্বতঃস্ফূর্ত ছিল। অনেকেই বলছেন এবার কিন্তু স্যুট পরে সেই পরিচিত জেলেনস্কিকে খুঁজে পাওয়া যায়নি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে যিনি রিপ্রেজেন্ট করছেন, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে প্রতিনিধি হিসেবে যিনি বিশ্বের দরবারে আসছেন, তার মধ্যে তো সে যুদ্ধের বেদনা থাকবে। যুদ্ধের সময় কি আপনি স্যুট পরবেন, ব্লেজার পরবেন? যুদ্ধের সময় আপনি কি করবেন? যা হাতের কাছে রইল সেটা পড়বেন, দেশকে বাঁচানো আশু কর্তব্য। কিন্তু যেভাবে চিৎকার চেঁচামেচি হয়েছিল আগেরবার হোয়াইট হাউসে ফেব্রুয়ারি মাসে, এবার হয়তো জেলেনস্কি চাননি যে এই ধরনের কোনো ঘটনা ঘটে। আসলে তার কাছে এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ বন্ধটা তার নিজের সম্মান ব্যক্তিত্ব থেকে অনেক এগিয়ে রেখেছেন। তাই অনেকে বলেন ইউক্রেনের মানুষরা সাধু সাধু বলছে। কেন জানেন? জেলেনস্কি শুধুমাত্র সমস্ত নিজের অপমান সব কিছু সহ্য করে হোয়াইট হাউসে গিয়ে হাসি মুখে একেবারে সুটেড বুটেড হয়ে বসে আছেন, তার কারণ তার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়, দেশের স্বার্থে, ইউক্রেনের স্বার্থে। এবার চলে আসি, ট্রাম্প সেজ পিস ডিল নেগোসিয়েশনস ক্যান টেক প্লেস হোয়াইল দে আর ফাইটিং। ট্রাম্প বলছে না, নেগোসিয়েশন হতেই পারে, ডিল হবে, এখন ওরা যুদ্ধ করছে। এখানেই একটা ব্যাপার রয়েছে, নো সিজ ফায়ার নিডস ফর পিস ডিল। কি বলছেন? নো সিজ ফায়ার নিডেড ফর পিস ডিল। আমরা সাধারণত কি দেখি, দুটো বিবদমান শক্তি যদি তাদের মধ্যে লড়াই হয়, তাহলে প্রথমেই সংঘর্ষ বন্ধ, তারপর তারা বসুক টেবিলে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্পই তো সংঘর্ষ বন্ধের কথা বলেছিল যখন পাকিস্তানকে আমরা পুরো হাতের মুঠোতে নিয়েছিলাম। পাকিস্তানের 1 ইঞ্চিও জমি নেই যেই জমি আমাদের আয়তায় নেই।
তাহলে ভারত পাকিস্তানের সময় তখন তিনি সংঘর্ষ বন্ধের কথা 7 তারিখ বলে দিলেন, আর এক্ষেত্রে কি বলছেন? নো সিজফায়ার নিডেড ফর পিস ডিল। বলছে না, সংঘর্ষ বন্ধের কোনো দরকার নেই, আগে চুক্তি হবে। Mr. Putin wants a settlement first, ceasefire later. Ukraine and Europe want a ceasefire first, then a deal. আসলে পুতিনও তাই চাইছেন। পুতিন চাইছেন না, এখন আমরা মেরে যাব এবং তার প্রতিফলনটা নেব ডিলে। ডিলে তার ছাপ পড়বে। যত মার খাবে ইউক্রেন, তত ডিলটা আমাদের পক্ষে হবে। পুতিন তাই চাইছেন, কিন্তু না, ইউরোপ চাইছে যে আগে প্রথমেই এই রকম পৃথিবীতে এরকম অসভ্য বর্বর যুদ্ধ আগে বন্ধ হোক এবং তারপর চুক্তি হোক। The past 6 months, the ceasefire has been Mr. Trump's priority, but after meeting Mr. Putin in Alaska, suddenly it's not. অনেকেই বলছেন গত 6 মাস ধরে আসলে ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন, কি চাইছিলেন? না, সিজফায়ার। এটাই ছিল প্রায়োরিটি, টপ প্রায়োরিটি ছিল। এখন নাকি অনেকে বলছেন বাট আফটার দ্য মিটিং মিস্টার পুতিন ইন আলাস্কা সাডেনলি নট। বলছেন এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন না, সিজফায়ার না, আগে ডিল হোক, তারপর তো সিজফায়ার হবেই, সে তো এমনিই হবে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু অনেকের চোখে পড়েছে। মিস্টার ট্রাম্প said there did not need to be a ceasefire in Ukraine because a peace deal could be worked out while Ukraine and Russia are at war. একদম পরিষ্কার বলছেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ করুক, সেই সময় তো পিস ডিল হবে, তারপর তো যুদ্ধ থেমে যাবে। কিন্তু ভাবুন, দুটো দেশ যুদ্ধ করছে, আরেকদিকে শান্তি বৈঠক চলবে। আগে তো সংঘর্ষ বন্ধের কথা বলবে পৃথিবীর যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারপর তো পিস ডিল হবে। কার সুবিধা হবে? এই প্রশ্নটা এই মুহূর্তে জিওপলিটিক্সের খুব বড় প্রশ্ন। I don't think you need a ceasefire. You know, if you look at the 6 deals that I settled this year, they were all at war. I didn't do any ceasefire, he said. পরিষ্কার বলছে, দেখো আমি যে 6টা আমি ঘটনা ঘটিয়েছি, ডিল করেছি, সেখানে তো সিজফায়ার দরকার হয়নি। তাহলে সিজফায়ার দরকার কি? ঠিক আছে, চলুক যুদ্ধ যেরকম চলছে, আগে ডিল হোক, তারপর সিজফায়ার। I know that it might be good to have, but I can also understand strategically why one country or the other wouldn't want it. You have a ceasefire and they rebuilt and rebuilt and rebuilt, and maybe they don't want that. বলছে যে সিজফায়ার হলে তো মুশকিল হতে পারে, এটা ডোনাল্ড ট্রাম্পের যুক্তি। বলছে আমিও খুশি হব, অবশ্যই আমিও খুশি হব সিজফায়ার হলে, কিন্তু সিজফায়ার মানে তারা যদি আরও শক্তিশালী হয়ে ওঠে, আরও শক্তিশালী হয়ে ওঠে, আরও শক্তিশালী হয়ে ওঠে, এই জায়গায় অনেকের প্রশ্ন, তাহলে কি কোথাও ইউক্রেন নয় রুশদের দিকে একটু ঝুঁকে রয়েছেন, নাকি নিংড়ে খরিদ্দার ধরে নিলেন? দেখুন, ব্যবসায়ী মানুষ তো। He said he liked the concept of ceasefire because people would stop being killed, but we can work a deal where we are working on a peace deal while they are fighting. বলছে হ্যাঁ, পিস ডিল হলে, সিজফায়ার হলে মানুষ কম মরবে, মানুষ মরবে না, এটা ভালো দিক। কিন্তু সিজফায়ার বোঝানোই যাচ্ছে না যে সিজফায়ারের দরকার কি। But German Chancellor Friedrich Merz said we would all like to see a ceasefire. কিন্তু জার্মান চ্যান্সেলর কি বলছেন, ইউরোপ কি বলছেন, ইউরোপের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা বলছেন যে আমরা চাই প্রথমে সিজ ওয়ার হোক, অর্থাৎ সিজফায়ার হোক, অর্থাৎ যুদ্ধ সংঘর্ষ আপাতত বন্ধ থাকুক, একেবারে টেবিলে বসুক, আলোচনা হোক, যে কোনো মানুষ চাইবে। He told the media in the White House, I can't imagine that the next meeting would take place without a ceasefire. So let's work on that and let's try to put pressure on Russia. তিনি বলছেন যে সিজফায়ার না হলে আমার মনে হয় না বৈঠক হবে, আর বৈঠক যদি করতেই হয় তাহলে সিজফায়ার করতে হবে, এবং তাছাড়া বৈঠকে বসে কোনো লাভ নেই, একেবারে পরিষ্কার জার্মান চ্যান্সেলর জানিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন? আমি আপনাদের বলছিলাম না যে বিশ্বযুদ্ধের সময় যদি তার পরবর্তীকালে আপনারা হিসেব নিয়ে রাখেন, তাহলে দেখবেন কি মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি লাভবান। অনেকে বলছেন এমন অবস্থায় রুশ যত ইউক্রেনকে কোণঠাসা করবে, ইউক্রেনের অস্ত্র দরকার হবে,
আর সেই সময় ডিলটা করে নেবে। মানে কি বুঝতে পারছেন তো, ঝোপ বুঝে কোপ মারা। Ukraine to buy 90 billion in US weapon as part of the security guarantee. Kiev has offered to purchase around 90 billion in US weapons, Ukrainian President Volodymyr Zelensky reportedly said at a press briefing outside the White House Monday. সোমবার হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সম্মেলনে পরিষ্কার বলে দিয়েছেন জেলেনস্কি যে আমরা 90 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র আমরা নেব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অর্থাৎ কিনবেন। The purchase offer, which has yet to be formalized, was part of the security guarantees that were discussed, Zelensky said according to Reuters. Reuters রিপোর্ট করছে জেলেনস্কি বলেছেন যে তখনই ইউনাইটেড স্টেটস এই পিস ডিলের বা গোটা বিষয়টা গ্যারান্টার থাকবে যখন তাদের কাছ থেকে অস্ত্র কেনা হবে। The Ukrainian president added that detail for the security guarantees will be worked out within 10 days. বলছেন 10 দিনের মধ্যে এই পুরো বিষয়টাকে আমরা ফাইনালাইজ করব, অর্থাৎ একটা জায়গায় এসে পৌঁছাবে। Security guarantees will probably be unpacked by our partners and more details will emerge. All of this will somehow be formalized on paper within the next week to 10 days. Zelensky নিজে বলেছেন যে 10 দিনের মধ্যে হয়ে যাবে। Trump called Putin after Oval Office talks with European leader. Trump called Putin after discussing the security guarantees for Ukraine during the multi-phase talks with European leaders at the White House. অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যারা নেতৃত্ব, যারা শীর্ষ নেতৃত্ব, তারা প্রত্যেকেই রাষ্ট্রপ্রধান, তাদের সঙ্গে বৈঠকের পরেই পুতিনকে ফোন এবং পুতিনকে সরাসরি জানিয়ে দিয়েছেন, I called President Putin and began the arrangements for a meeting at a location to be determined between President Putin and President Zelensky. Trump wrote on Truth Social. Truth Social লিখেছেন যে আমি আয়োজন করতে শুরু করেছি, একদিকে জেলেনস্কি বসবে, অন্যদিকে পুতিন বসবে, একদিকে ইউক্রেন বসবে, একদিকে রাশিয়া বসবে, আমি তার অ্যারেঞ্জমেন্ট করছি, এখনো অবধি ডেট অর্থাৎ তারিখ এবং এখনো অবধি জায়গা ঠিক করা হয়নি। After the meeting take place, we will have a trilat which would be the two presidents plus myself. এবার কাজের কথা একেবারে যে মিটিংটা হবে, এই মিটিংয়ের সঙ্গে আমিও থাকবো, অর্থাৎ ত্রিপাক্ষিক মিটিং হবে। Trump said, calling it a positive early step for a war that has been going on for almost 4 years. অর্থাৎ 4 বছর ধরে যুদ্ধ চলছে, তার একটা প্রথম ধাপ। Trump said that he placed the call after the discussion at the White House with Europeans, which ended in a further meeting in the Oval Office. During the meeting, we discussed security guarantees for Ukraine, which guarantees would be provided by the various European countries with a coordination with the United States of America. দেখুন, গ্যারান্টি তো দেবেই এবং সব কিছু দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র জানে ইউরোপও থাকবে, ন্যাটোভুক্ত শক্তিশালী দেশগুলো থাকবে, কিন্তু কোথাও যেন ঝোল টানার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ তিনি বারবার করে বলছেন যে উইথ আ কোঅর্ডিনেশন উইথ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ সমন্বয়কের ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র থাকা মানে ডোনাল্ড ট্রাম্প থাকবে, আর ডোনাল্ড ট্রাম্প থাকা মানেই তার দাদাগিরি সুপ্রতিষ্ঠিত হবে গোটা বিশ্বজুড়ে। এবার চলে আসি স্কাই নিউজ। মার্কিন যুক্তরাষ্ট্রের স্কাই নিউজ লিখছেন, ডিসকাস এক্সচেঞ্জেস অফ টেরিটরি। যেটা সবচেয়ে সবাই বলছেন সবচেয়ে যেটা কঠিন জায়গা সেটা হচ্ছে রুশদের যে জায়গাগুলো অধিকার করে নিয়েছে ইউক্রেনের, সেগুলোর কি হবে। এবং অনেকেই মনে করেন সেটা দ্বিপাক্ষিক চুক্তি হোক, ত্রিপাক্ষিক হোক, তাতে ন্যাটোর দেশগুলো থাকুক, ইউরোপিয়ান ইউনিয়ন থাকুক, মার্কিন যুক্তরাষ্ট্র থাকুক, আসলে রুশ এবং ইউক্রেনের এখন নতুন ঝামেলা শুরু হবে। যে জায়গাগুলো দখল করে নিয়েছে রুশ, তার সেনারা কি তাহলে প্রত্যাহার হবে, মানে তাদের সেনাকে প্রত্যাহার করে পেছনে ফিরে যেতে হবে, নাকি ইউক্রেনকে মেনে নিতে হবে, অর্থাৎ তাদেরও কিছু ক্ষতি স্বীকার করতে হবে। We also need to discuss the possible of exchange of territory, the US President said ahead of multilateral talks with Mr. Zelensky and European leaders. অর্থাৎ জেলেনস্কি এবং ইউরোপিয়ান লিডারদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে। He said such exchanges would need to take into consideration of the current line of contact. অবশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে, বর্তমানে সময়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে।
আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই কথা বলছে? এই যে আলাস্কা যেখানে মিটিং হয়েছে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প, সেই মিটিংয়ের জায়গাটা কার? এই আলাস্কা তো একসময় রুশদের উপনিবেশ ছিল। আসলে আমরা জানি বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে যায় অবস্থার পরিপ্রেক্ষিতে, কিন্তু যেদিকে আলোচনা গড়াচ্ছে একদিকে কিন্তু ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশ এবং ইউক্রেন বলবে ভাই তুমি আগে আমাদের জায়গা ছেড়ে দাও, তারপর আমরা কথা বলছি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন? তিনি বলছেন এই বর্তমান সময়ে দাঁড়িয়ে কথা বলতে হবে। অর্থাৎ তাহলে কি ইউক্রেনের অধিকৃত জমি যেগুলো ফেরত দেবে না বলে রুশরা অনমনীয় থাকবে, সেদিকেই কি পাল্লা ভারী হবে আর সেদিকেই কি ডোনাল্ড ট্রাম্প থাকবে? এই প্রশ্নটা থাকছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে মিস্টার ট্রাম্প অ্যাডেড that means the war zone, the war lines and are now pretty obvious, very sad actually to look at them and negotiating positions. অর্থাৎ একটা ওয়ার জোন চলছে, যুদ্ধক্ষেত্র চলছে, সীমানা বদল হয়ে যাচ্ছে, রাজনৈতিক সীমানা এক, আর এখন রুশ দেশ ঢুকে পড়েছে ইউক্রেনের মধ্যে। ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত কিন্তু না এখনের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আলোচনা হবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? পুতিনের সঙ্গে কথা বলার পর তাহলে কি কোথাও একটু সেদিকে গিয়েছে? কারণ অনেকে বলছেন পুতিন কিন্তু এই জায়গাটা নিয়ে আলোচনা করতে চেয়েছেন। This comes after Mr. Putin has reportedly made demands to take control of eastern Donetsk and Luhansk region of Ukraine during the Alaska summit with Mr. Trump as a coordinating condition of ending the war. অর্থাৎ যদি যুদ্ধ যদি বন্ধ করতে হয় তাহলে ডনেটস্ক এবং লুহান্স্ক এই দুটো অঞ্চল ইউক্রেনের যেটা দখলে রয়েছে সেটা না ছেড়েই কিন্তু ডিলটা করতে চাইছে বা সিজফায়ারটা করতে চাইছে কে? পুতিন। এখন প্রশ্ন হচ্ছে পুতিনের এই দাবির জন্যই কি ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি মানছেন যে যুদ্ধ বন্ধ হওয়া মানেই মানুষের প্রাণ বেঁচে যাওয়া, কিন্তু তিনি সায় দিচ্ছেন না। তার কারণ তিনি কি চাইছেন যে এটা আগে ঠিক হোক? অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে আলোচনা হবে? যুদ্ধে অর্থাৎ এই সংঘর্ষ এবং যুদ্ধে ইউক্রেনের যে জমিগুলো গিয়েছে সেই জমিগুলো ছেড়ে আলোচনার টেবিলে বসতে পারে কি রাশিয়া? আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পও ভাবছেন না এটা সম্ভব নয়। সেই জন্য তিনি বলছেন কিছুটা চাপে রাখছেন ইউক্রেনকে, যাতে ইউক্রেন বাধ্য হয় সিজফায়ারে এবং ডিলটা করতে। সিজফায়ার চাইলেই ডিল করতে হবে এবং সেই ডিলে অনেকে বলছেন প্রায় এক প্রকার জোর করে ইউক্রেনের কাছ থেকে ইউক্রেনের যে জায়গাগুলো যে ইউক্রেন অধিকৃত জায়গাগুলো যেমন ডনেটস্ক এবং লুহান্স্ক, এই দুটো অঞ্চল চলে যাবে চিরতরে রুশ দেশের কাছে। এবার আসা যাক হিন্দুতে। হিন্দু কি বলছে? Macron calls for sanctions against Russia if diplomacy fails. French President Emmanuel Macron called Monday for stepping up sanctions against Russia if President Vladimir Putin does not move forward on peace with Ukraine. ফরাসি প্রেসিডেন্ট কিন্তু একদম সরাসরি বলছে যদি পুতিন বেশি বাড়াবাড়ি করে তাহলে পুতিনের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হোক, তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হোক। কেন যুদ্ধ বন্ধ করবে না? কেন মানুষ প্রতিদিন মারা যাবে? কিন্তু ফ্রেঞ্চ প্রেসিডেন্ট মাক্রো যা বলছে তা কি হবে? আসুন দেখা যাক কি বলছেন মাক্রো। মাক্রো বলছেন President Trump believes we can get an agreement and believes that President Putin also wants a peace accord. Macron told reporters, but if at the end of this process is made by refusal, we are also ready to say that we need to increase sanctions. AFP report. খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলছেন যদি পুতিন, তিনিও বলেছেন এবং সবাই আশা রাখে পুতিনও চান যে এই সংঘর্ষ বন্ধ হোক, কিন্তু পুতিন যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সবাই মিলে একসঙ্গে কিন্তু তাকে নিষেধাজ্ঞা জারি করে দেবে যাতে পুতিন বাধ্য হয়। আসলে এটাই না ডিপ্লোমেসির কথা। উভয় পক্ষই উভয় পক্ষকে চাপ দিচ্ছে, উভয় পক্ষেরই মিত্র শক্তি আছে, তারা উভয় পক্ষের জন্য লড়ছে। আজকে এই যে গোটা বৈঠকটা হলো, গোটা পৃথিবী তাকিয়েছিল, সবাই ছুটে গেল কেন ওয়াশিংটন ডিসিতে? তার কারণটা হচ্ছে আলাস্কা বৈঠকের পর সবার মনে হয়েছে যে ইউক্রেনের সঙ্গে রুশ দেশের যুদ্ধটা বোধহয় এবার বন্ধ করার সময় এসেছে, এবার এসপার ওসপার হওয়ার সময় এসেছে। এবং সেই জন্য কথা হয়েছে একদিকে পুতিন
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের বিভিন্ন শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এবং অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কোথাও গোটা ইউরোপ তারা দুষছে রুশকে যে তুমি ওদের জমিতে ঢুকেছো, ওদের জমি অধিকার করেছো, ওদের জমি অধিকৃত করেছো, তুমি ওগুলো ছাড়ো, বন্ধ করো এবং তোমরা আলোচনা করো। কিন্তু অন্যদিকে আলাস্কার বৈঠকের পর আরও বেশি যেন ট্রাম্প পুতিনের দিকে চলে গেছেন এবং ট্রাম্প বারবার মনে করাচ্ছেন যে না না, যুদ্ধ তো হয়েছে, যুদ্ধতে অধিকার কিছু করেছে, এই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়াতে হবে। আসলে যে জায়গায় বসে পুতিনের সঙ্গে বৈঠকটা হয়েছিল, অনেকে বলেন জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে বলেন পুতিন হয়তো একটা মাস্টার চাল চেলে দিয়েছেন। আলাস্কা তো একসময় রুশদের উপনিবেশ ছিল, তারপর তো অনেক ঘটনা ঘটেছে। কখনো কি বলবো যে আলাস্কা ছেড়ে দাও? হয়তো অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প পুতিনের এই যুক্তিতেই কুপকাত হয়ে গেছেন, আর সেই জন্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি বারবার করে বলছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিল হবে, ডিলের পর সিজফায়ার হবে। অনেকে বলছেন এই রহস্যটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, অর্থাৎ ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে।